নমস্কার বন্ধুগণ, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এক মহান বিজ্ঞানীর অনুপ্রেরণামূলক গল্প, যিনি তার চিন্তা ও আবিষ্কারের মাধ্যমে বিজ্ঞানের জগতে বিপ্লব সৃষ্টি করেছেন। কল্পনা করুন একটি শিশুর, যে প্রথম দিকে কথা বলতেই দেরি করেছিল, কিন্তু যার অদম্য কৌতূহলী মন এবং বুদ্ধিমত্তা পরবর্তীতে বিশ্ব বদলানোর কারণ হয়ে দাঁড়ায়। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে এই অসাধারণ ব্যক্তি তার শৈশব থেকে শুরু করে বিজ্ঞানের জগতে একের পর এক বিপ্লবী আবিষ্কার করেছেন। হ্যাঁ, তিনি হলেন অ্যালবার্ট আইনস্টাইন। তাই বন্ধুগণ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আবিষ্কার করুন কিভাবে অ্যালবার্ট আইনস্টাইনের জীবন ও কাজ আমাদের সকলকে স্বপ্ন দেখতে এবং অসম্ভবকে সম্ভব করতে উৎসাহিত করে। অ্যালবার্ট আইনস্টাইনের জন্ম 14 মার্চ 1879 সালে জার্মানির উলম শহরে হয়েছিল। তার বাবা হারমান আইনস্টাইন ছিলেন একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং একটি ইলেকট্রোকেমিক্যাল ফ্যাক্টরির সহ-প্রতিষ্ঠাতা, যা বিজ্ঞানের প্রতি তার গভীর আগ্রহকে প্রতিফলিত করে। এই পরিবেশই হয়তো তরুণ অ্যালবার্টের ভবিষ্যতের আগ্রহ ও অর্জনগুলোকে প্রভাবিত করেছিল। তার মা, পলিন আইনস্টাইন, ছিলেন একজন গৃহিণী, যিনি তার প্রাথমিক শিক্ষা ও লালন-পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আইনস্টাইনের শৈশব বেশ কিছু বিচিত্রতায় ভরা ছিল। বেশিরভাগ শিশুর থেকে ভিন্নভাবে তিনি কথা বলতে দেরি করতেন, যা তার বাবা-মায়ের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। তারা এমনকি একজন ডাক্তারের সাথে পরামর্শ করেছিলেন যে তার কোনো গুরুতর সমস্যা আছে কিনা তা জানার জন্য। তিনি প্রায়ই চুপচাপ এবং আত্মমগ্ন থাকতেন, সাধারণ শিশুসুলভ কর্মকাণ্ডের পরিবর্তে তার চারপাশের জগতের কার্যপ্রণালীগুলি নিয়ে চিন্তা করতেন। তার পরিবারের মনে হয়েছিল যে তিনি মানসিকভাবে ধীরগতিসম্পন্ন। তবে এই প্রাথমিক মূল্যায়ন পুরোপুরি ভুল ছিল। তার দেরিতে কথা বলা সত্ত্বেও আইনস্টাইন অল্প বয়স থেকেই জটিল বিষয়গুলি বোঝার অসাধারণ ক্ষমতা প্রদর্শন করেছিলেন। স্কুলে থাকতে তিনি গণিত এবং বিজ্ঞানে অসাধারণ দক্ষতা দেখিয়েছিলেন। এই বিষয়গুলির প্রতি তার কৌতূহল এবং মোহ ছিল গভীর, যা তার ভবিষ্যতের জন্য ভিত্তি স্থাপন করেছিল। আইনস্টাইনের গণিত ও বিজ্ঞানের প্রতি গভীর আগ্রহ বিভিন্ন ঘটনা দ্বারা প্রমাণিত হয়। উদাহরণস্বরূপ, তিনি একটি কম্পাসের কাঁটার উত্তর দিকে নির্দেশ করার অদৃশ্য শক্তি দেখে মুগ্ধ হয়েছিলেন, যা তিনি পরে তার শৈশবের অন্যতম গঠনমূলক অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছিলেন। এই সহজাত কৌতূহল এবং প্রাকৃতিক ঘটনা সম্পর্কে গভীরভাবে চিন্তা করার ক্ষমতা ছিল তার সম্ভাবনার প্রাথমিক সূচক। যদিও আইনস্টাইনের প্রাথমিক বিকাশ তার বাবা-মায়ের কাছে অস্বাভাবিক এবং চিন্তার কারণ মনে হয়েছিল, এই বৈশিষ্ট্যগুলোই, তার চুপচাপ থাকা, গভীরভাবে চিন্তা করা এবং প্রাথমিক পর্যায় থেকেই বৈজ্ঞানিক অনুসন্ধানের প্রতি আগ্রহ, তাকে আলাদা করে তুলেছিল এবং পদার্থবিজ্ঞান এবং মহাবিশ্বের আমাদের বোঝাপড়ার ক্ষেত্রে তার ভবিষ্যতের অবদানের পূর্বাভাস দিয়েছিল। আইনস্টাইনের পরিবার যখন মিউনিক চলে যায়, তখন তিনি সেখানে তার প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ করেন। স্কুলের সময়কালটা আইনস্টাইনের জন্য চ্যালেঞ্জিং ছিল। তার শিক্ষকরা প্রায়ই তাকে অদ্ভুত এবং কঠিন শিশু বলে মনে করতেন, কারণ তিনি প্রথাগত শিক্ষার গণ্ডিতে সহজে মানিয়ে নিতে পারতেন না। বিদ্যালয়ের পাঠ্যক্রম তার সৃজনশীল মনকে আটকে রাখত এবং তার অনুসন্ধানী প্রবৃত্তিকে সন্তুষ্ট করতে পারত না। আইনস্টাইন প্রায়শই ক্লাসে মনোযোগ না দিয়ে নিজের বৈজ্ঞানিক ধারণায় মগ্ন থাকতেন। তিনি চৌম্বক, আলোর প্রকৃতি এবং মহাকাশের বিভিন্ন বিষয় নিয়ে গভীর চিন্তাভাবনা করতেন। তার সহপাঠীরা যখন নিয়মিত পাঠ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকত, তখন আইনস্টাইন নিজের কল্পনার জগতে এবং বৈজ্ঞানিক চিন্তায় ডুবে থাকতেন। এই অপ্রচলিত পদ্ধতির কারণে অনেক সময় শিক্ষকরা তাকে বোঝাতে এবং তাকে শ্রেণীকক্ষে মনোযোগী করতে কঠিন মনে করতেন। 16 বছর বয়সে আইনস্টাইন সুইস ফেডারেল পলিটেকনিক স্কুলে ভর্তি হন, যা বর্তমানে টি.এইচ. জুরিক নামে পরিচিত। সেখানে তিনি আরও স্বাধীনভাবে তার বৈজ্ঞানিক চিন্তা ও পরীক্ষা-নিরীক্ষা চালাতে পারতেন। এই প্রতিষ্ঠান তাকে প্রথাগত পাঠ্যক্রমের বাইরে গিয়ে গবেষণা ও অনুসন্ধানের সুযোগ দেয়, যা তার মেধার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পলিটেকনিক স্কুলে আইনস্টাইন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের গভীরে প্রবেশ করেন এবং এখানেই তার জ্ঞানের ভিত্তি মজবুত হয়। এই সময়ে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ তত্ত্ব ও ধারণা নিয়ে কাজ করতে শুরু করেন, যা পরবর্তীতে তাকে পৃথিবীর অন্যতম সেরা বিজ্ঞানী হিসেবে পরিচিত করে তোলে।
মিউনিক থেকে সুইস ফেডারেল পলিটেকনিক স্কুল পর্যন্ত তার শিক্ষা জীবনের এই যাত্রা ছিল তার বৈজ্ঞানিক অনুসন্ধান ও সৃষ্টিশীলতার বিকাশের মূল চাবিকাঠি। অ্যালবার্ট আইনস্টাইনের পড়াশোনার সময়টা আসলেই সহজ ছিল না। তিনি প্রথাগত বিদ্যালয়ের পাঠ্যক্রমকে বেশ সীমাবদ্ধ মনে করতেন, কারণ তা তার সৃজনশীলতার বিকাশে বাধা সৃষ্টি করত। তার মতে, বিদ্যালয়ের পাঠ্যক্রম অত্যন্ত কাঠামোবদ্ধ ছিল এবং এতে সৃজনশীলতার কোনো স্থান ছিল না। তাই তিনি প্রায়ই নিজে থেকে পড়াশোনা করতেন এবং নিজের কৌতূহল মেটানোর জন্য বিভিন্ন বিষয় নিয়ে ঘাঁটাঘাঁটি করতেন। আইনস্টাইন ছোটবেলা থেকেই বিজ্ঞান ও গণিতে প্রবল আগ্রহী ছিলেন। তিনি স্কুলের পাঠ্য বইয়ের বাইরেও অনেক পড়াশোনা করতেন এবং নিজের উদ্যোগে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতেন। এসব পরীক্ষা নিরীক্ষা তাকে নতুন নতুন ধারণা এবং চিন্তাধারা সন্ধান দিত। যেমন, তিনি চৌম্বক ও আলোর প্রকৃতি নিয়ে নানা রকম পরীক্ষা চালাতেন। এসব স্বাধীন প্রচেষ্টা তার তাত্ত্বিক জ্ঞানের ভিত্তি গড়ে তোলে এবং তাকে ভবিষ্যতে বৈজ্ঞানিক ক্ষেত্রে অসাধারণ আবিষ্কার করতে সাহায্য করে। এভাবেই আইনস্টাইন প্রথাগত শিক্ষার গণ্ডি পেরিয়ে নিজের মতো করে জ্ঞানার্জনের পথ বেছে নিয়েছিলেন, যা তাকে বিজ্ঞান জগতের অন্যতম সেরা মেধাবী করে তোলে। তার এই অনন্য পদ্ধতি ও নিজের কৌতূহলী মন তাকে বিশেষভাবে উদ্দীপ্ত করেছিল এবং আধুনিক পদার্থবিজ্ঞানে এক নতুন দিগন্ত উন্মোচন করতে সহায়তা করেছিল। স্নাতক হওয়ার পর আইনস্টাইনের পক্ষে শিক্ষকতার চাকরি পাওয়া কঠিন হয়ে পড়ে, কারণ তার স্নাতক ফলাফল খুব উজ্জ্বল ছিল না এবং তিনি তার শিক্ষকদের সাথে তেমন ভালো সম্পর্ক রাখতে পারেননি। 1902 সালে আইনস্টাইন সুইজারল্যান্ডের বার্নে একটি পেটেন্ট অফিসে ক্লার্কের চাকরি পান। এই চাকরি তাকে আর্থিক স্থিতি প্রদান করে এবং একই সাথে তাকে অনেকটা অবসর সময় দেয়, যা তিনি তার বৈজ্ঞানিক তত্ত্বগুলির উপর কাজ করতে ব্যবহার করেন। 1905 সাল আইনস্টাইনের জীবনে অলৌকিক বছর নামে পরিচিত, কারণ এই বছরে তিনি তার 4টি গুরুত্বপূর্ণ গবেষণাপত্র প্রকাশ করেন, যা পদার্থবিজ্ঞানের বিভিন্ন শাখায় বিপ্লব এনেছিল। প্রথম গবেষণাপত্রে আইনস্টাইন আলোর কণা হিসাবে চলার ধারণা প্রদান করেন। তিনি প্রস্তাব করেন যে আলো নিরবচ্ছিন্ন তরঙ্গ নয়, বরং ক্ষুদ্র ক্ষুদ্র কণা বা ফোটন হিসাবে চলে। এই তত্ত্ব কোয়ান্টাম তত্ত্বের ভিত্তি স্থাপন করে। এই কাজের জন্য তিনি 1921 সালে ফটোইলেকট্রিক প্রভাব ব্যাখ্যার জন্য নোবেল পুরস্কার পান। দ্বিতীয় গবেষণাপত্রে আইনস্টাইন ব্রাউনিয়ান মোশন নিয়ে আলোচনা করেন। ব্রাউনিয়ান মোশন হল তরল বা গ্যাসের কণাগুলির এলোমেলো গতি, যা প্রথম পর্যবেক্ষণ করেছিলেন রবার্ট ব্রাউন। আইনস্টাইন এই গতির গাণিতিক মডেল প্রদান করেন এবং এটির মাধ্যমে অণুর অস্তিত্বের প্রমাণ দেন। তৃতীয় গবেষণাপত্রে তিনি বিশেষ আপেক্ষিকতা তত্ত্ব উপস্থাপন করেন। এই তত্ত্ব সময় এবং স্থান সম্পর্কে আমাদের ধারণা বদলে দেয়। বিশেষ আপেক্ষিকতা তত্ত্ব অনুসারে সময় এবং স্থান আপেক্ষিক এবং পর্যবেক্ষকের গতি অনুযায়ী পরিবর্তিত হয়। এটি নিউটনের স্থির এবং নিরবিচ্ছিন্ন সময় ও স্থানের ধারণার পরিবর্তন করে। চতুর্থ গবেষণাপত্রে আইনস্টাইন ভরশক্তি সমতুল্যতা তত্ত্ব উপস্থাপন করেন, যা বিখ্যাত সমীকরণ E=mc² নামে অধিক পরিচিত। এই তত্ত্ব অনুযায়ী ভর এবং শক্তি একে অপরের সমতুল্য এবং একে অপরের মধ্যে রূপান্তরিত হতে পারে। এটি পদার্থবিজ্ঞানে একটি বিপ্লব এনেছে এবং পরবর্তীতে পারমাণবিক শক্তি এবং অস্ত্রের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই 4টি গবেষণাপত্র শুধু আইনস্টাইনের জীবনকে নয়, সারা বিশ্বের বিজ্ঞানকে গভীরভাবে প্রভাবিত করেছিল এবং আধুনিক পদার্থবিজ্ঞানের ভিত্তি স্থাপন করেছিল। 1915 সালে অ্যালবার্ট আইনস্টাইন তার সাধারণ আপেক্ষিকতার তত্ত্ব উপস্থাপন করেন, যা মহাকর্ষের ধারণাকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেয়। এই তত্ত্বটি বলেছিল যে মহাকর্ষ আসলে কোনো অদৃশ্য বল নয়, বরং এটি বড় বস্তু যেমন সূর্য বা গ্রহের চারপাশের স্থান এবং সময়ের বক্রতার কারণে ঘটে। পূর্বে নিউটনের তত্ত্ব অনুযায়ী মহাকর্ষ একটি বল হিসেবে বিবেচিত হতো যা দুটি বস্তু একে অপরকে আকর্ষণ করে। তবে আইনস্টাইনের তত্ত্ব এই ধারণার পরিবর্তন আনে। একটি সহজ উদাহরণ দিয়ে বোঝানো যায়, ধরুন একটি বড় বলের উপর একটি পাতলা রাবারের চাদর টান টান করে রাখা হয়েছে। এখন যদি সেই চাদরের উপর একটি ভারী বল রাখা হয়, তাহলে সেই বল চাদরটিকে নিচের দিকে টেনে নেবে এবং একটি বক্রতা সৃষ্টি হবে। যদি আমরা এখন একটি ছোট বল সেই চাদরের উপর গড়িয়ে দিই,
তাহলে সেই ছোট বলটি সেই বক্রতার দিকে গড়িয়ে পড়বে। ঠিক এইভাবেই মহাকাশে বড় বড় বস্তু যেমন গ্রহ এবং নক্ষত্র স্থান এবং সময়কে বক্র করে, এবং এই বক্রতার কারণে অন্যান্য ছোট বস্তু তাদের দিকে আকৃষ্ট হয়। সাধারণ আপেক্ষিকতার তত্ত্বটি প্রমাণের জন্য একটি চমৎকার উদাহরণ হল 1919 সালের সূর্যগ্রহণ। ব্রিটিশ জ্যোতির্বিজ্ঞানী আর্থার এডিংটন এই সূর্যগ্রহণের সময় সূর্যের চারপাশে তারকাদের অবস্থান পরীক্ষা করেন। সূর্যগ্রহণের সময় সূর্যের আলো চাঁদের পেছনে ঢাকা পড়ে যায়, ফলে সূর্যের আশেপাশের তারাগুলোর অবস্থান পরিষ্কার দেখা যায়। এডিংটন পরীক্ষা করে দেখেন যে সূর্যের চারপাশের তারাগুলোর অবস্থান সাধারণ অবস্থান থেকে সামান্য সরে গেছে। এই অবস্থান পরিবর্তন আইনস্টাইনের ভবিষ্যদ্বাণীর সাথে পুরোপুরি মিলেছিল, অর্থাৎ সূর্যের মহাকর্ষীয় প্রভাবে স্থান ও সময়ের বক্রতা সৃষ্টি হয়েছিল, যা আলোর পথ পরিবর্তন করেছিল। এই প্রমাণের পর আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতার তত্ত্ব বৈজ্ঞানিক মহলে ব্যাপক স্বীকৃতি পায় এবং আইনস্টাইনকে বিশ্বজুড়ে বিখ্যাত করে তোলে। এই তত্ত্ব কেবল মহাকর্ষের ধারণাই পরিবর্তন করেনি, বরং মহাবিশ্বের কাঠামো এবং ক্রিয়াকলাপ সম্পর্কে আমাদের বোঝাপড়ায় একটি মৌলিক পরিবর্তন এনেছে। এটি কসমোলজি, ব্ল্যাক হোল স্টাডি এবং মহাবিশ্বের বিস্তার সম্পর্কিত গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আইনস্টাইনের ব্যক্তিগত জীবনও বেশ চমকপ্রদ ছিল। তার প্রথম স্ত্রী মিলেভা মারিকের সাথে তার দুটি ছেলে, হ্যান্স আলবার্ট এবং এডওয়ার্ড ছিল। কিন্তু 1919 সালে তাদের বিবাহবিচ্ছেদ হয় এবং একই বছর তিনি তার চাচাতো বোন এলসা আইনস্টাইনের সাথে বিবাহ করেন। 1933 সালে নাৎসি পার্টি জার্মানিতে ক্ষমতায় আসে। এই সময়ে জার্মানির রাজনৈতিক পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছিল এবং হিটলারের নেতৃত্বে নাৎসি পার্টির উত্থান ঘটে। এডলফ হিটলার ও তার নাৎসি পার্টির ক্ষমতা গ্রহণের ফলে জার্মানিতে ইহুদিদের বিরুদ্ধে ব্যাপক বৈষম্য ও অত্যাচার শুরু হয়। আইনস্টাইন, যিনি একজন প্রখ্যাত ইহুদি বিজ্ঞানী ছিলেন, এই পরিস্থিতিতে জার্মানিতে থাকা নিরাপদ মনে করেননি। তিনি জার্মানি ত্যাগ করে মার্কিন যুক্তরাষ্ট্রে আশ্রয় নেন। আইনস্টাইন তখন বিশ্বজুড়ে সুপরিচিত ছিলেন এবং তার বিজ্ঞানের ক্ষেত্রে অসামান্য অবদান ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রে এসে তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। সেখানে তিনি ইনস্টিটিউট ফর অ্যাডভান্স স্টাডিতে কাজ শুরু করেন। প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে তার জীবনের বাকি সময় অতিবাহিত হয়। তিনি সেখানে তার বিজ্ঞান গবেষণা অব্যাহত রাখেন এবং নানা ধরনের তাত্ত্বিক কাজ করেন। প্রিন্সটনে থাকাকালীন আইনস্টাইন অনেক গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশ করেন এবং বিভিন্ন সম্মেলনে বক্তৃতা দেন। এছাড়াও তিনি সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন বিষয়ে তার মতামত প্রকাশ করেন। আইনস্টাইনের প্রিন্সটনে থাকার সময় তার সামাজিক জীবনও সমৃদ্ধ ছিল। তিনি বহু বিজ্ঞানী, দার্শনিক এবং শিক্ষাবিদদের সঙ্গে আলাপ আলোচনা করতেন এবং তাদের সঙ্গে জ্ঞান বিনিময় করতেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টকে চিঠি লিখে পারমাণবিক বোমা তৈরির গুরুত্ব সম্পর্কে জানান, যা ম্যানহাটন প্রজেক্টের সূচনা করে। যদিও তিনি পারমাণবিক বোমার ব্যবহারের পক্ষে ছিলেন না এবং পরে তিনি পারমাণবিক অস্ত্রের বিপক্ষে বক্তব্য রাখেন। আইনস্টাইন মানবাধিকার ও শান্তির প্রচারক ছিলেন। তিনি একটি বিশ্ব সরকার সমর্থন করতেন এবং জাতিসংঘের প্রতিষ্ঠার সময়ও তার সমর্থন জানিয়েছিলেন। 18 এপ্রিল 1955 সালে প্রিন্সটন, নিউ জার্সিতে তার মৃত্যু হয়। তার শেষ কথা জার্মান ভাষায় ছিল, কিন্তু নার্স জার্মান জানতেন না, তাই সেই কথা আজও অজানা রয়ে গেছে। আইনস্টাইন শুধুমাত্র একজন বিজ্ঞানীই নন, বরং মানবতার জন্য একটি প্রেরণা ছিলেন। তার তত্ত্ব ও চিন্তা আজও বৈজ্ঞানিক সম্প্রদায়ে প্রচলিত এবং তার অবদান অমূল্য। তাকে সর্বদা স্মরণ করা হবে। তো বন্ধুরা, এই ছিল অ্যালবার্ট আইনস্টাইনের অনুপ্রেরণামূলক গল্প। একটি সাধারণ শিশুর থেকে শুরু করে একজন মহান বিজ্ঞানী হওয়ার তার যাত্রা সত্যিই অসাধারণ ছিল। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।